You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেইনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্টুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের চতুর্দশ গল্প, ভুবনপুরের ভুতুড়ে রাত। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের চতুর্দশ গল্প, ভুবনপুরের ভুতুড়ে রাত। শীত, গ্রীষ্ম, বর্ষা, আবহাওয়া যেমনই হোক, বিষ্টুদার চায়ের দোকানের কোনো বিকল্প নেই। সবেমাত্র নতুন বছর শুরু হয়েছে। বছর শেষের আনন্দ থেকে শুরু করে নতুন বছরের উৎসব, সব কিছুর মাঝে একদিন আর এদিকে আসা হয়নি। 31শে ডিসেম্বর রাতে আমরা পাড়ার বন্ধুবান্ধব সবাই মিলে পিকনিক করেছি। হই হুল্লোড়, নাচ গান সব মিলিয়ে যেমনটা হয় আর কি। আনন্দের বিন্দুমাত্র অপচয় আমরা করিনি। শেষ ফোঁটাটুকুও চেটে পুটে একেবারে উপভোগ করেছি। বছর বছর এই শেষ আর শুরুর সন্ধিক্ষণ আসে যায়, এ কথা ঠিক, কিন্তু এ কথাও সত্যি যে ক্যালেন্ডার ছাড়া আমাদের জীবনে তাতে আর কোনো বদল হয় না। তবে অনেক কিছুই আমরা বদলে ফেলতে চাই। মাঝে মাঝে তেড়ে ফুঁড়ে উঠে সব বদলে দেওয়ার বিদ্রোহ মনে চাগার দিয়ে ওঠে, এটাও ঠিক, কিন্তু সে উত্তেজনা সাময়িক। ওই যেমন পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়ার পর মনে হয় আগামী বছর থেকে খুব ভালো করে পড়াশোনা করব, ঠিক তেমন। তবে সেই সঙ্গে আরও কিছু বিষয় আমাদের জীবনে থাকে যেগুলো বদলে যাক আমরা কখনোই চাই না। এই যেমন বিষ্টুদার কাছে গল্প শোনা, মনে হয় এমনটা যদি অনন্তকাল ধরে চলতে থাকে তবেই ভালো। নতুন বছরে প্রথম দিন আমরা হরিদার দোকানে জড়ো হয়েছি। মাঝে কয়েকদিন ঠান্ডা কিছুটা কম ছিল, কিন্তু এখন একেবারে জাঁকিয়ে পড়েছে। আমার এমন ঠান্ডা বেশ ভালোই লাগে। আমি মনে করি যদি বাঘ তাড়ানো ঠান্ডা না পড়ে তবে সে শীতকালে মজা নেই। কাঁপতে কাঁপতে সবাই জড়ো হওয়ার পর একে একে সবাই বিষ্টুদাকে প্রণাম করলাম। আরে থাক থাক থাক, নতুন বছরে সব ভালো হোক, সবাই জীবনে উন্নতি কর, বড় মানুষ হয়ে ওঠ। প্রণাম পর্ব মিটতেই বিষ্টুদা কাঁধে ঝোলানো ঝোলা থেকে একটা খবরের কাগজের মোড়ক বের করে বলল, নে নে নে, সবার জন্য তেলে ভাজা আর সিঙ্গাড়া নিয়ে এসেছি। এই ঠান্ডায় তেলে ভাজা একেবারে অমৃত। আমরা চটপট সবাই মোড়ক থেকে একটা করে হাতে তুলে নিলাম। গরম তেলে ভাজা এক কামড় মুখে চালান করে পল্লব বলল, ও কি কাকতালীয় ব্যাপার, এইমাত্র মনটা কেমন তেলে ভাজা করছিল। তাজা বলেছিস। আচ্ছা বিষ্টুদা, কোথায় ছিলে বলো তো কদিন? মানে ফোনেও পাইনি, বাড়িতেও তালা বন্ধ, ব্যাপারটা কি? নতুন একটা অভিজ্ঞতা হলো বুঝলি। এখন তো এখানেই থিতু হয়েছি। আমার এদিকে ওদিকে ঘুরে বেড়ানো এখন বলতে গেলে ইতিহাস। তবু কি মনে হতে বেরিয়ে পড়েছিলাম। কোথায় গেছিলে? গেছিলাম ভুবনপুর গ্রামে। আমার এক বন্ধু শিবুনাথ সেখানে থাকে। অনেক দিন ধরেই যাব ভাবছি, কিন্তু যাওয়া হয়নি। যোগাযোগ নেই বহু বছর। ভাবলাম বছর শেষে একবার পাক মেরে আসি। আর তাছাড়া এই শহর কিংবা শহরতলির নতুন বছরের রঙিন উৎসব আমার ঠিক ভালো লাগে না। তাই সেসব থেকে একটু দূরে যেতে চাইছিলাম। ফোন বন্ধ ছিল কেন? আর বলিস না, ওখানে ফোনের নেটওয়ার্ক একেবারে নেই বললেই চলে। স্টেশনের আশেপাশে একটু আধটু পাওয়া যায়, ভিতরের দিকে একেবারেই থাকে না। ও
তা কি অভিজ্ঞতার কথা বলছিলে? বলছি। এই হরি, সবাইকে চা দিস। বুঝতে পারছি বিষ্টুদা একেবারে তৈরি হয়েই এসেছে। হরিদা চা দিলে গরম চায়ে একটা চুমুক দিয়ে বিষ্টুদা বলল, তোরা কম বেশি জানিস আমার জীবনে হরেক রকম অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। অন্তত আমি আজ পর্যন্ত এমন কোনো লোকের দেখা পাইনি অতি প্রাকৃত বিষয়ে যার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি। কিন্তু জানা বোঝা এসবের কোনো শেষ নেই। জীবনের শেষ প্রান্তে এসেও এমন অভিজ্ঞতা হতেই পারে যা একেবারেই নতুন। এবার ঠিক সেই রকম একটা অভিজ্ঞতার সাক্ষী হয়েছি আমি। ভূত, প্রেত, প্লানচেট কত কিছুই তো দেখলাম, কিন্তু এবার যা দেখেছি তা আমার নিজেরই এখন বিশ্বাস হয় না। অথচ এই কয়েকদিন আগের ঘটনা। পকেট থেকে সিগারেট বার করে দেশলাই জেলে ধরিয়ে হালকা করে একটা টান দিয়ে উপরের দিকে ধোঁয়া ছেড়ে বিষ্টুদা বলল, বহু বছর আগে একবার শিবুনাথের বাড়িতে গেছিলাম। তারপর থেকে বিভিন্ন কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। কেন জানি না, ঠান্ডা পড়তেই ওদের গ্রামের কথা বড্ড মনে পড়ছিল। ভুবনপুরের পরিবেশ একেবারে নিরিবিলি, শান্ত। ছাড়া ছাড়া বাড়িঘর, কাঁচা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে বহু দূর। সেসব ছবি মনে ভেসে উঠছিল। তাই আর ইচ্ছাকে সংযত না করে বেলার দিকে বাড়ি থেকে বেরিয়ে যখন আমি ভুবনপুর প্ল্যাটফর্মে নামলাম, তখন বিকেল হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। আমি ছাড়াও আরো 2-4 জন ট্রেন থেকে নেমেছিল। দেখলাম তারা তাড়াহুড়ো করে যে যার মতো চলে গেল। আমার ব্যস্ততার কোনো কারণ নেই, ধীরে সুস্থে গেলেই চলবে। পথ আবছা এখনো মনে আছে, ঠিক খুঁজে বের করতে পারব। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে দেখলাম একটা গ্রাম্য রাস্তা দুদিকে চলে গেছে। বাঁ দিকের পথ ধরে যেতে হবে। সব কিছু কেমন একটু বদলে গেছে, যদিও সেটাই স্বাভাবিক। সময়ের ব্যবধান তো কম নয়। এখানে গাড়ি ঘোড়া পাওয়া যাবে না সেটাই ভেবেছিলাম, কিন্তু দেখলাম একটা পায়ে টানা রিক্সা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। ই রিক্সার দাপটে এখন তো এদিকে পায়ে টানা রিক্সা দেখাই যায় না, তবে গ্রামে গঞ্জে এখনো আছে। এগিয়ে গেলাম রিক্সার কাছে। রিক্সার মুখ উল্টো দিকে, তাই চালক আছে কি না দেখা যাচ্ছিল না। এগিয়ে গিয়ে দেখলাম একজন 30-35 বছর বয়সী শ্যামবর্ণ রোগা পেটকা লোক যাত্রীর আসনে বসে চালকের আসনে পা তুলে ঝিমোচ্ছে। সম্ভবত এই লোকটি চালক। আমি ডাকলাম, ও ভাই, যাবে? ভাই, আমার ডাকে হঠাৎ যেন চমকে উঠে ঘুম ভাঙল লোকটির। অনেক কষ্টে চোখের পাতা খুলে মুখ চোখ কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, কে 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 বলছেন বাবু? বলছি, যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। খাওয়া দাওয়া করে এসে রিক্সাতে বসে কখন ঘুমিয়ে পড়েছিলাম। কোথায় যাবেন আপনি? পুব পাড়ার খাল ধারে। হ্যাঁ, বসেন বসেন। বলে লোকটা রিক্সা থেকে নেমে এলো। আচ্ছা বাবু, একটু অপেক্ষা করেন, আমি চোখে মুখে একটু জল ছিটাই আসি। কথাটা বলে লোকটা চলে গেল। আমি পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে টানতে লাগলাম। এখানে একটা চায়ের দোকান হলে মন্দ হতো না। অনেকক্ষণ ধরে চা জোটেনি। সারা দিনের ধকলে শরীরটা ম্যাজ ম্যাজ করছে। এখন এক কাপ গরম চা হলে ক্লান্তিটা কেটে যেত, কিন্তু উপায় নেই।
2-3 মিনিট কেটে যাওয়ার পরও লোকটি ফিরল না। গেল কোথায় লোকটি? ঘুমের যা পরিস্থিতি দেখলাম, তাতে আবার কোথাও গিয়ে ঘুমিয়ে পড়ল না তো? সিগারেটটা এর মধ্যে শেষ হয়েছে, সেটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে নিভিয়ে লোকটা যেদিকে গেছে সেদিকে হাঁটা দিলাম। লোকটা দুটো ভাঙা ঘুমটির মাঝে ঢুকেছিল। আমিও সেদিকে গিয়ে দেখলাম সেই গলি প্ল্যাটফর্মে উঠেছে। উঠেই প্ল্যাটফর্মের উপর একটা চাপ কল, কিন্তু লোকটা সেখানে নেই। চাপ কলের হাতলে একটা চাপ দিতেই বুঝলাম সেটা খারাপ হয়ে পড়ে আছে। কি জানি কোথায় গেল লোকটা। আমি রিকশার কাছে গিয়েই অপেক্ষা করি। সেই ভেবে রিকশার কাছে এসে দেখি, ও বাবা, লোকটা কোন ফাঁকে রিকশায় এসে আমার জন্যই অপেক্ষা করছে। তোমাকে দেখতে না পেয়ে খুঁজতে গেছিলাম। আমি তো এসে আপনার জন্য দাঁড়িয়ে আছি। আসেন আসেন। এটুকু সময়ের মধ্যে প্রায় অন্ধকার হয়ে গেছে। লোকটার যেমন লড়ঝড়ে চেহারা, রিকশারও তেমনই অবস্থা। আমি চেপে বসতে লোকটা প্যাডেল করে এগোতে লাগল। কি জন্য জানি না, রিকশায় বসার সঙ্গে সঙ্গে মনে কেমন একটা অনুভূতি হলো, তবে সে মুহূর্তের জন্য। তারপর আবার সব স্বাভাবিক। লোকটা এক মনে রিকশা চালাচ্ছে। মাথায় উস্কো খুস্কো ছোট ছোট চুল, একটু কেমন যেন। তোমার বাড়ি কি এখানেই? হ্যাঁ বাবু। ও, তা তোমার বাড়িতে কে কে আছে? বউ আর একটা ছোট্ট মেয়ে আছে। বাহ বাহ, তা কতক্ষণ রিকশা চালাও? ওই সকালে বেরিয়ে দুপুরে একবার বাড়ি যাই, তারপর আবার খেয়ে দিয়ে এসে রাত 8টা পর্যন্ত থাকি। এখানে তো লোকজন খুব বেশি নেই, আর রিকশা চালিয়ে সংসার চলে? ও কোনো রকমে চলি যায়। সারা বছর তো রিকশা টানি না বাবু, অন্য কাজ আছে। আচ্ছা আচ্ছা, বলছি এখান থেকে কতক্ষণ লাগবে আমাদের ওই খাল পাড়ে পৌঁছাতে? যতটুকু এসেছি এর দ্বিগুণ পথ এখনো বাকি আছে। ও বাবা, অনেকটাই তো পথ, একটু তাড়াতাড়ি চলো। লোকটা জোরে জোরে প্যাডেল করতে লাগলো। প্রায় 20 মিনিট পর দেখলাম খাল ধারের রাস্তায় এসে পৌঁছেছি আমরা। ভেবেছিলাম খাল ধারে পৌঁছে বন্ধুর বাড়ির পথ চিনতে পারবো, কিন্তু এই কয়েক বছরে এতটাই পরিবর্তন হয়েছে যে সবই কেমন অচেনা লাগছে। লোকজনের কাছে যে জিজ্ঞাসা করব সে উপায়ও নেই। একজন মানুষও চোখে পড়ছে না। রিকশা চালককে বললাম, তা তোমার নামটা কি জানা হয়নি? আমি তারক বাবু। আচ্ছা তারক, এখানে শিবুনাথ দাসের বাড়ি কোনটা বলতে পারো? শিবুনাথ দাস, ওই যে মাস্টারি করতো, আপনার মতো বয়স। হ্যাঁ হ্যাঁ। সে লোক তো বছরখানেক আগে মারা গেছে বাবু। কথাটা শুনে আমি রীতিমতো চমকে উঠলাম। আমি জানতাম না আমার বন্ধু পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়েছে। ছোটবেলার বন্ধুর মৃত্যু সংবাদে বড্ড আঘাত পেলাম মনে। তাছাড়া এই বয়সে এসে যখন বন্ধু বান্ধবের মৃত্যু সংবাদ শুনি, তখন মনে মনে নিজের জীবন সম্পর্কেও আশঙ্কা তৈরি হয়। প্রাথমিক আঘাত কাটিয়ে বললাম, রিকশা থামাও। আচ্ছা, তার পরিবার তো আছে? তারা ছিল বাবু, ও মাস্টার মশাই মরে যাওয়ার কিছুদিন পর সবাই অন্য কোথায় চলে গেছে। লোকে বলে কলকাতায় নতুন বাড়ি কিনেছে, সঠিক কথা বলতে পারবো না। বিপদে পড়লাম তো, এখন কোথায় যাব? আপনার শেষ ট্রেন চলে গেছে এতক্ষণে, কাল সকালের আগে আর যেতে পারবেন না তো। হ্যাঁ সেটাই তো, কি যে করি এখন, সত্যি দুশ্চিন্তা হচ্ছে। এই ভর সন্ধ্যায় একেবারে চরম অনিশ্চয়তার মধ্যে এসে পড়লাম। গোটা রাত আমি কাটাবো কোথায়, খাবো কি?
তাছাড়া এখন বয়স হয়েছে, আগের মতো শরীরের জোর নেই। কি যে করি মনে মনে 7-5 ভাবছি। হঠাৎ তারক বলল, বাবু যদি কিছু মনে না করেন এখন কথা কব। হ্যাঁ বলো। আপনার যদি অসুবিধা না থাকে আজ রাতটুকু আমার এক পরিচিতর বাড়িতে থাকতে পারেন। পরিচিতর বাড়িতে? কোনো সমস্যা হবে না? না না, কোনো সমস্যা হবে না। আপনি যাবেন কোথায় এই রাতে? আমার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, চলেন আমার সঙ্গে। আমি আর আপত্তি করলাম না। তারক আবার রিক্সা চালাতে লাগলো। খালের ধার বরাবর রাস্তা সোজা এগিয়ে গেছে। রাস্তার পাশে বড় বড় গাছপালা। কিছু দূর সেই পথে এগিয়ে ডান দিকে তুলনামূলক একটা সরু রাস্তায় আমরা ঢুকে পড়লাম। অনেকক্ষণ আগেই সন্ধ্যা হয়ে গেছে। ধীরে ধীরে মৃদু কুয়াশার আস্তরণ চারদিকে জমছে। গ্রামে গঞ্জে ঠান্ডা একটু বেশি। আমার গায়ে একটা সোয়েটার রয়েছে, তার উপরে শাল জড়ানো। মাথায় গলায় মাফলার থাকার পরেও ঠান্ডা যেন সূঁচের মতো চামড়ায় বিঁধছে। যে রাস্তায় আমরা ঢুকলাম সেটার মুখের কাছে একটা কাঁচা বাড়ি চোখে পড়েছিল, কিন্তু তারপর থেকে কোনো বাড়ি ঘর নেই। কিছুটা এগোনোর পর অন্ধকারে যেটুকু ঠাহর করতে পারলাম তাতে মনে হলো এখানে রাস্তার দুপাশে চাষের জমি। কৃষ্ণ কালো অন্ধকারের সঙ্গে সাদাটে কুয়াশা মিশে এক অদ্ভুত মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। কুয়াশা মাখা চাঁদের অস্পষ্ট আলো এসে পড়েছে পৃথিবীর বুকে। সে রাস্তা পার করে যেখানে পৌঁছালাম সেখানে আবার আশেপাশে গাছপালার সারি। 10-15 মিনিট পর তারকের রিকশা এসে দাঁড়ালো একটা ছোট্ট মাটির তৈরি বাড়ির উঠোনে। ঠাকুমা! কে? ও তারক। ডাক দিতেই ঘরের ভিতর থেকে কেরোসিনের লম্ফ হাতে বেরিয়ে এলো একজন বয়স্কা ভদ্র মহিলা। অদ্ভুত চেহারা বুড়ির, রোগা লিকলিকে, শরীরে যেন মাংস বলে কিছু নেই। কঙ্কালের উপরে পাতলা চামড়ার আস্তরণ জড়ানো। কুঁজো হয়ে গেছে শরীর। মাথার চুল ধবধবে সাদা। চোখের কোটর দুটো অস্বাভাবিক রকম গভীর। সেই অন্ধকার কোটরের গভীরে চোখ দুটো যেন জল জল করছে। গায়ের রং মিশকালো। লম্ফটা না থাকলে যেন রাতের অন্ধকারে পুরোপুরি মিশে যেত। হ্যাঁ ঠাকুমা, এই বাবু বিপদে পড়েছেন, রাতে থাকার জায়গা নাই, তাই তোমার কাছে নিয়ে এসেছি। আজ রাতটুকু তোমার এখানে থাকবো। ও আচ্ছা, ঠিক আছে। আমি ততক্ষণে রিকশা থেকে নেমে দাঁড়িয়েছি। বাবু, এই ঠাকুমা আমায় কোলে পিঠে বড় করেছে, আপনি নিশ্চিন্তে এখানে থাকতে পারেন। আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। একটু অস্বস্তি তো হচ্ছেই, এভাবে হঠাৎ এসে পড়ায়। আসেন বাবু আসেন, গরিবের ঘর, কষ্ট তো হবে জানি। না না, কোনো ব্যাপার না, আমার সব কিছুই অভ্যাস আছে। ঘরে ঢুকলাম। উপরে বিচুলির ছাউনি দেওয়া, ফলে বাইরে যতটা ঠান্ডা অনুভব করছিলাম ভিতরে সেই তুলনায় অনেকটাই গরম। একটাই মাত্র ঘর, আর সামনে এক ফালি বারান্দা। বারান্দার এক মাথায় একটা চৌকি, অন্য মাথায় রান্নার ব্যবস্থা। আমি ঘরে ঢুকে সঙ্গে থাকা ব্যাগটা বারান্দার চৌকির উপর রেখে জল চেয়ে নিয়ে হাত পা চোখ মুখ ধুয়ে নিলাম। কি মারাত্মক ঠান্ডা জল!
রীতিমতো কাঁপুনি ধরে গেল। ঘরে এসে ব্যাগ থেকে গামছা বের করে চোখ মুখ মুছে বারান্দার এক ধারে সেটাকে মেলে দিয়ে মুখ ফিরিয়ে দেখি তারক দাঁড়িয়ে আছে। আমি এবার চলি বাবু, বউ মেয়ে বাড়িতে একা আছে, চিন্তা করবে। ঠিক আছে, সাবধানে যাও। শোনো, ওই সকালে উঠে আমি বেরিয়ে যাব, একবার এসো, আমাকে একটু পৌঁছে দিও। এই বলে আমি পকেট থেকে 200 টাকার একটা নোট বের করে হাতে ধরিয়ে দিলাম। চোখে মুখে হাসি দেখে বুঝলাম খুব খুশি হয়েছে। আমায় বিদায় জানিয়ে এরপর ও ঘর থেকে বেরিয়ে গেল। রিকশা চলে যাওয়ার শব্দ কানে ভেসে এলো বাইরে থেকে। বৃদ্ধা দেখি বারান্দার এক কোণে কাঠের উনুনে হাঁড়ি চাপিয়েছেন। আমি বললাম, আমি এভাবে এসে আপনাকে বিপদে ফেললাম। আমার আবার বিপদ কিসের? মানে আমার জন্য আবার রান্না বান্না করতে হবে আপনাকে। যদি কিছু করলে আপনার সুবিধা হয় তো বলুন, আমি করে দিচ্ছি। না রে বাপু, তুমি বসো। যতই হোক তুমি আমার অতিথি। যেচে আসা অতিথি। আচ্ছা, আপনি কি এখানে একাই থাকেন? হ্যাঁ, আর কেউ নেই আমার, সবাই ছেড়ে গেছে। ছেড়ে গেছে কেন? সে যারা গেছে তারাই বলতে পারবে। বুঝলাম, উনি এই বিষয়ে বিস্তারিত বলতে চাইছেন না, তাই আর বেশি কথা বাড়ালাম না। চৌকিতে বসে ওনার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম। তারক কি আপনার নিজের নাতি? না না, ওকে ছোট থেকে দেখছি। রক্তের সম্পর্ক না থাকলেও এখন বড্ড আপন হয়ে গেছে। আমাকেও খুব ভালোবাসে। খুব ভালো ছেলে। ও না থাকলে কি করতাম এই রাতে কে জানে। হ্যাঁ, ও খুব ভালো ছেলে। একটু পরে রান্না সম্পূর্ণ হলে আমায় খেতে দিলেন বৃদ্ধা। খাওয়া দাওয়া হয়ে গেলে দেখলাম ভিতরের ঘরে আমার জন্য ইতিমধ্যেই বিছানা করেছেন। আপনি কোথায় শোবেন? আমি আমি এই বারান্দার চৌকিতে শুয়ে পড়ব। আমাকেই তো এখানে দিলে পারতেন, আপনার কষ্ট হবে। আমি বরং এখানে শুয়ে পড়ি। কিন্তু আমার অনেক পীড়াপিড়ি সত্ত্বেও তিনি রাজি হলেন না। অগত্যা ভিতরের ঘরে গিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়লাম। এতক্ষণ হয়তো কি করব, কোথায় যাব, সেই অনিশ্চয়তার কারণে শিবুনাথের কথা আলাদা করে মনে পড়েনি। কিন্তু এখন এক প্রকার সেসব বিষয়ে নিশ্চিন্ত হওয়ার পর চিন্তাটা মাথায় এলো। সেই সঙ্গে আরও একটা অদ্ভুত চিন্তা, না দুশ্চিন্তা আমায় পেয়ে বসল। আজ প্ল্যাটফর্মে নামার পরে পরপর ঘটনাগুলো কেমন খুব সাজানো বলে মনে হচ্ছে। রাতে আমার থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়া, পরক্ষণেই সেই সমস্যার সহজ সমাধান হয়ে যাওয়া, এসব বড় সহজে হয়ে যাচ্ছে নয় কি? এর আড়ালে অন্য কিছু নেই তো? কি হতে পারে? খুব বেশি টাকা কড়ি আমার কাছে নেই, এ কথা ঠিক। কিন্তু তারক কিংবা এই বুড়ির যা পরিস্থিতি, তাতে যেটুকু আছে সেটুকুই বা কম কি? এদের কাছে তা যথেষ্ট। কোনো বদ মতলব নেই তো।
এমন তো হতেই পারে। শিবুনাথ আসলে মারা যায়নি, আমাকে ফাঁসে জড়াতে মিথ্যা বলা হয়েছে। মাঝরাতে দলবল সমেত আমার উপরে চড়াও হবে। নিজেকে বড্ড বোকা মনে হলো। শিবুনাথের বাড়ি পর্যন্ত একবার ঘুরে এলেই বোধহয় ভালো হতো। নিজের বোকামিতে আমি এর মধ্যে এমন জায়গায় এসে পৌঁছেছি যে এখন চাইলেও এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় নেই। এদিকে ঘুমে চোখ জড়িয়ে আসছে, তবু কিছুটা জোর করেই জেগে থাকার চেষ্টা করলাম, কিন্তু কতক্ষণ পারবো জানি না। এমনিতেই শরীর ক্লান্ত হয়ে আছে, তার উপরে শীতের রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে পড়লে সহজেই চোখ লেগে আসে। বাইরে যে কেরোসিনের লম্ফ জ্বলছিল সেটা বন্ধ হয়ে গেছে বেশ কিছুক্ষণ। নিস্তব্ধ শীতল রাত, আন্দাজ তখন রাত 12টা হবে। হয়তো অকারণেই ভেবে মরছি, হতে পারে তারক কিংবা এই বুড়ি নিতান্তই ভালো মানুষ, আমার পরিস্থিতি দেখে আশ্রয় দিয়েছেন। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভাঙল একটা মৃদু বিড়বিড় শব্দে। আমি ঘুম কাটিয়ে চোখ মেলে বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। এ কোথায় শুয়ে আছি আমি? এ তো সেই বুড়ির বাড়ি নয়। একটা ঘর ঠিকই, তবে সম্পূর্ণ অন্য রকম। দেওয়ালের রং অমাবস্যার মতো কালো। আমি শুয়ে আছি একটা বিশাল পালঙ্কে। ঘরের মাঝে একটা ছোট টেবিলের উপরে উজ্জ্বল প্রদীপ জ্বলছে। সেই প্রদীপের ওপাশে কেউ একজন বসে আছে। চোখ সয়ে এলে স্পষ্ট দেখলাম সেই বৃদ্ধা একটা কাঠের চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রদীপের শিখার দিকে। তার চোখ দুটো প্রদীপ শিখার প্রতিফলনে জ্বলজ্বল করছে। নিষ্ঠুর কোনো অভিসন্ধির আভাস পাচ্ছি সেই কুটিল চোখ দুটোয়। আমি উঠতে যাব বিছানা ছেড়ে, কিন্তু দেখলাম হাত পা নাড়াতে পারছি না। শিকল দিয়ে বাঁধা আমার হাত পা। মৃদু একটা বিড়বিড় শব্দ কানে ভেসে আসছে। বুড়ি কিছু একটা বলছে, সম্ভবত কোনো মন্ত্র, কোনো একঘেয়ে নেশা ধরা সুর সেই মন্ত্রোচ্চারণে। আমার হৃদয় সজাগ, অথচ শরীর কেমন নিস্তেজ হয়ে পড়ছে ক্রমাগত। বেশ অনেকক্ষণ ধরে চলল এমন। শেষে আমি প্রায় নিথর হয়ে গেলাম, অথচ আমার চোখ, কান, নাক সবই সক্রিয়। যেন মনে হচ্ছে আমার আত্মা শরীর থেকে আলাদা হয়ে গেছে। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নয়, সেই আত্মা প্রত্যক্ষ করছে সব কিছু। এবার
অন্য এক ঘটনা ঘটতে আরম্ভ করল। ধীরে ধীরে সেই ঘরের বাতাস কালো ধোঁয়ায় ভরে উঠতে লাগল। ধোঁয়ার কুণ্ডলী যেন জীবন্ত। সে ধোঁয়া বাতাসে ভাসছে না, নিজের খেয়াল খুশি মতো বিভিন্ন আকৃতি ধারণ করছে, আবার ছড়িয়ে পড়ছে বিক্ষিপ্ত হয়ে। এমনটা চলতে চলতে এক সময় মনে হলো ধোঁয়ার কুণ্ডলী কোনো নির্দিষ্ট আকার ধারণ করতে চাইছে। সেই প্রচেষ্টা এক সময় সফল হলো। দেখলাম আমার বিছানার দিকে অসংখ্য প্রেতাত্মার কম্পমান কালো ছায়ার মতো অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে। মনে হলো যেন যমদূতের দল আমায় ঘিরে ফেলেছে, এক্ষুনি নিয়ে যাবে পরপারে। আমার পায়ের দিকে বুড়ি এতক্ষণ এক টানা বসেছিল চেয়ারের উপর, এবার উঠে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। তার পদক্ষেপের সঙ্গে সঙ্গে কালো ছায়ার মতো অবয়বরা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তারা আর এগোচ্ছে না, এখন তারা এক জায়গায় দাঁড়িয়ে আগুনের শিখার মতো কাঁপছে। এদিকে বুড়ি ক্রমাগত আরো কাছে এগিয়ে আসছে, যেন সাক্ষাৎ মৃত্যু এগিয়ে আসছে আমার দিকে। প্রথমটায় ভেবেছিলাম বুঝি স্বপ্ন দেখছি ঘুমের মাঝে, কিন্তু এ তো স্বপ্ন নয়, নিদারুণ বাস্তব। আমার নড়ার শক্তি নেই। এ কোন মায়ার ফাঁসে আটকে পড়েছি আমি? কি চায় এরা? আপনি আপনি কি চান? আমায় ছেড়ে দিন। আমার কথায় তীব্র অট্ট হাসিতে ফেটে পড়ল বৃদ্ধা। তারপর হাসির দমক থামলে বলল, চাই তোর জীবন। আমার আয়ু ফুরিয়ে এসেছে, তোর আয়ু নিয়ে বাঁচবো আবার আমি। মানে? মানে আমার বয়স কত বলতো? 80-90? আমার বয়স এখন 130 বছর। যখনই আমার আয়ু ফুরিয়ে আসে তখনই আমি তোর মতো কারোর আয়ু চুরি করি। আজ রাতেই শেষ হবে আমার আয়ু, তার আগেই তোর বেঁচে থাকা আয়ু আমার হয়ে যাবে। আবার ফুরিয়ে এলে আবার চুরি করব। এভাবেই আমি অনন্তকাল বেঁচে থাকবো। এত ঘটনা জীবনে প্রত্যক্ষ করেছি, কিন্তু এমনটা যে সম্ভব, এমনটা যে বাস্তবে ঘটতে পারে, তা কখনো শুনিনি আমি। এখন ভাবলে অলীক কল্পনা বলে মনে হয় ঠিকই, কিন্তু তখন আমার কাছে পুরোটাই ছিল নিষ্ঠুর বাস্তব। তারকের কথা মনে পড়ল। ভালো ভেবেছিলাম লোকটাকে, ঘুণাক্ষরেও বুঝতে পারিনি ওর মনে এই ষড়যন্ত্র লুকানো ছিল। এইভাবে আপনি যে বেঁচে আছেন তাতে লাভ কি হচ্ছে? আপনার এ জীবন তো মৃত্যুর সমান। সেই সব তোর ভেবে লাভ নেই, তোর সময় ফুরিয়ে এসেছে। আপনি নিজে বেঁচে থাকার জন্য এই পাপ করছেন, কিন্তু
কিন্তু তারক এসব করছে কেন? ও না করে যাবে কোথায়? ওর মেয়ের জীবন যে আমার হাতে। মানে? আমার কথায় মুখ ফিরিয়ে দেওয়ালে একটা তাকের দিকে এগিয়ে গেল বুড়ি। একটা ছোট্ট শিশি নিয়ে এসে প্রদীপ শিখার আলোতে উঁচু করে ধরল। এই যে এতে বন্দি আছে ওর মেয়ের আয়ু। ও যদি সময় মতো আমায় তোর মতো লোক জোগাড় করে না দেয়, তবে ওর মেয়ের আয়ু আমি কেড়ে নেব। বেচারা, তাই খুব বাধ্য আমার। কিন্তু এ তো পাপ। একদিন না একদিন আপনার মৃত্যু হবেই, আর সেদিন এই পাপের সাজা আপনাকে পেতেই হবে। কে বলল আমি বেঁচে আছি? আমার আত্মা শরীরের খাঁচা থেকে মুক্তি পেয়ে গেছে। এই ক্রিয়ার ফলে আমি শুধুমাত্র আমার শরীরে থাকতে পারি। শরীর আমার মৃত। দেখছিস না কেমন শুকনো কাঠের মতো হয়ে গেছে, রোগা, লিকলিকে, চোখ দুটো বসে গেছে। এমন কি কোনো জীবন্ত মানুষের হয়? হাতের শিশিটা তাকে রেখে আবার কাঠের চেয়ারে বসল বুড়ি। প্রদীপের শিখার দিকে তাকিয়ে বিড়বিড় করে একঘেয়ে মন্ত্র উচ্চারণ করতে লাগল। আমার শরীর আরো অবশ হয়ে যেতে লাগল। কালো প্রেতাত্মার দল আবার জেগে উঠেছে আমার চারপাশে। ধীরে ধীরে এগিয়ে আসছে আমার কাছে। এই চরম বিপদে কি করে স্থির হয়েছিলাম সে শুধুমাত্র আমি জানি। ক্রমাগত মনকে বোঝাচ্ছিলাম মাথা ঠান্ডা না রাখলে চলবে না। ধীরে ধীরে সেই কম্পমান প্রেতাত্মার দল আমার বিছানার একদম কাছে চলে এলো। তারপর গোপন আততায়ীর মতো হামাগুড়ি দিয়ে বিছানার উপরে উঠে পড়ল। সেভাবেই 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমাকে পুরোপুরি ঘিরে ফেলেছে ওরা। কালো ধোঁয়ার মতো কম্পমান প্রেতাত্মাদের মুখাবয়ব মাঝে মাঝে স্পষ্ট হয়ে উঠে পরক্ষণেই মিলিয়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে স্পষ্ট হয়ে উঠছে তাদের বীভৎস অভিব্যক্তি। হয়তো মৃত্যু ছাড়া এই মুহূর্তে আর দ্বিতীয় কোনো ভবিষ্যৎ আমার নেই। ঠিক সেই সময় সমস্ত কালো ভেদ করে এক উজ্জ্বল আলোক শিখা জ্বলে উঠল ঘরের এক কোণে। হঠাৎ এই আলোর আগমনে মনে হলো সমস্ত প্রেতাত্মার দল বিস্মিত। ঠিক যেমন প্রথমে কালো ধোঁয়ার কুণ্ডলী বারবার নির্দিষ্ট আকৃতি ধারণ করার চেষ্টা করছিল, ঠিক তেমনি উজ্জ্বল আলো নির্দিষ্ট অবয়ব ধারণ করতে লাগল। স্পষ্ট হয়ে সেই অবয়ব আমার সামনে উপস্থিত হওয়ার পর খুব সহজেই আমি তাকে চিনতে পারলাম। আমার বন্ধু, আমার ছোটবেলার খেলার সঙ্গী শিবুনাথ। শুভ্র জ্যোতির বলয়ে যে মূর্তি আমি দেখছি তা খুব সম্ভবত ওর শেষ জীবনের। চেহারা অনেকটাই ভেঙে গেছে, মাথায় কাঁচা পাকা চুল,
ঠোঁটের কোণায় নির্মল হাসি লেগে আছে। আমি অস্ফুট কণ্ঠে বললাম, শিবু। কালো প্রেতাত্মার দল ততক্ষণে আমার দিক থেকে মুখ ফিরিয়ে ওর দিকে তাকিয়েছে। বুড়ি চিৎকার করে উঠল, তুই এখানে এসেছিস কেন? কোনো কথা বলল না শিবু। ওর ঠোঁটে একইভাবে নির্মল হাসি লেগে আছে। প্রেতাত্মাদের উদ্দেশ্য করে বুড়ি বলল, যা যা, ওকে ধ্বংস করে দে। কালো প্রেতাত্মার দল এগিয়ে গেল শিবুনাথের দিকে। কিন্তু কি আশ্চর্য, ওর আলোক ছটার সংস্পর্শে আসা মাত্র কালো প্রেতাত্মার দল মায়াবী আগুনে পুড়তে আরম্ভ করল। বুড়ি ছুটে গেল তাকের দিকে, হাত বাড়িয়ে শিশিটা তুলতে যাবে, ঠিক তখনই একটা আলোর চাবুক সাপের মতো এগিয়ে জড়িয়ে ধরল বুড়ির গলা। বুড়ি তীব্র আর্তনাদ করছে। একসময় সেই আলোর চাবুক ছেড়ে দিল বুড়িকে। বুড়ি মাটিতে লুটিয়ে পড়ল। পরক্ষণে দাউ দাউ করে জ্বলে উঠল বুড়ির দেহ। বীভৎস চিৎকার করতে লাগলো বুড়ি, তারস্বরে আর্তনাদ করছে। আর চোখের সামনে দেখছি তার শরীর থেকে জ্বলন্ত মাংস খুলে খুলে মাটিতে পড়ছে। ভয়ানক দৃশ্য। আমি বিস্ফারিত দৃষ্টিতে অভিভূত হয়ে চোখের সামনে এসব ঘটতে দেখছি। বুড়ির শরীর সম্পূর্ণ পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে পায়ে বাঁধা শিকল অদৃশ্য হয়ে গেল। আমি উঠে পড়লাম বিছানা ছেড়ে। ঘরের এক কোণে তখন শুধু দাঁড়িয়ে আছে আলোকিত বায়বীয় শিবুনাথ। বুড়ি কিংবা ওই কম্পমান প্রেতাত্মারা বিলীন হয়েছে। আমি শিবুকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু যেমন ধোঁয়াকে দুহাতে আঁকড়ে ধরা যায় না, ঠিক তেমন ভাবে শিবুর শরীরটা আমার আলিঙ্গন থেকে ফসকে গেল। আমার চোখের কোণা থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দেখতে দেখতে এক সময় শিবুর শরীরটা মিলিয়ে গেল। এতক্ষণ যে ঘরে এত ঘটনা ঘটে গেল, সে ঘরে এখন একা আমি দাঁড়িয়ে। আর ছোট টেবিলটার উপরে জ্বলছে একটা প্রায় স্থির প্রদীপ শিখা। সেই আলোয় এখন ঘরটাকে খুবই সাধারণ বলে মনে হলো। এবার আমাকে এখান থেকে বের হতে হবে। ঘরের কোণে একটা দরজা চোখে পড়ল, কিন্তু তার আগে আরেকটা কাজ আছে। দেওয়ালে তাকে রাখা শিশিটা তুলে প্যান্টের পকেটে রাখলাম। দরজাটা ভিতর থেকে খিল দিয়ে আটকানো ছিল। খিলটা খুলতে দেখলাম একটা মাটির সিঁড়ি উপরে উঠে গেছে। কয়েক ধাপ উঠে মাথায় ছাদ ঠেকল। টোকা দিয়ে বুঝলাম সেটা কাঠের। ঠেলে সেটাকে তোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। তারপর পাশাপাশি ঠেলতে সহজেই সরে গেল। এই ঘরটা ছিল মাটির নিচে। আমি যে ঘরে শুয়েছিলাম তার তলায়। উপরে উঠে তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তখনও ভোর হয়নি। চারদিক কুয়াশায় আচ্ছন্ন। আমি উঠোন পেরিয়েছি সবে।
তখন লাল আলোর ছটা গাছপালার গায়ে পড়তে দেখে পিছনে তাকিয়ে দেখি বুড়ির বাড়িটা দাউ দাউ করে জ্বলে উঠেছে, আর সেই সঙ্গে যেন কোন পাতাল থেকে ভেসে আসছে বুড়ির আর্তনাদ। আমি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। খালধারের রাস্তায় যখন এসে পৌঁছালাম তখন সবে মাত্র ভোরের আলো ফুটেছে। একজন পথচারীর সঙ্গে দেখা হতে জিজ্ঞাসা করলাম, ভাই বলতে পারো তারকের বাড়িটা কোথায়? ওই যে রিক্সা চালায়। লোকটা তারকের বাড়ির পথ দেখিয়ে দিল। হেঁটে প্রায় 15 মিনিট লাগলো ওর বাড়িতে পৌঁছাতে। যে বাড়িটার সামনে পৌঁছালাম সেটা দরমার বেড়া দিয়ে তৈরি, উপরে টালির চাল। সামনে গতকাল যে রিকশায় চেপে এখানে এসেছিলাম সেটা দাঁড় করানো। পিছনের চাকার কাছে বসে তারক মোছামুছি করছে। আমায় দেখতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে মাথা নিচু করে দাঁড়ালো। বুঝলাম ও লজ্জিত, অনুতপ্ত। বললাম, দেখো তারক, আমি সব কথাই শুনেছি। বাধ্য হয়ে তুমি এমন কাজ করতে সে কথাও জানি। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমিও হয়তো একই কাজ করতাম। তারক অশ্রু সজল চোখে আমার পা জড়িয়ে ধরল। আমায় আমায় ক্ষমা করে দেন বাবু, আমায় ক্ষমা করে দেন বাবু, ক্ষমা করে দেন বাবু। ওঠো ওঠো, তুমি পিতার কর্তব্য পালন করেছ। আমার তোমার উপরে কোনো রাগ নেই, তবে একটা খবর দিতে তোমার কাছে এসেছি। কি খবর বাবু? খবর কথাটা শুনে ওর চোখ মুখ শুকিয়ে গেল। আরে ভয় পাচ্ছ কেন? খারাপ কিছু না, বরং ভালো একটা খবর দিতেই সকালে ছুটে এসেছি। যে ভয় নিয়ে এতদিন তুমি বেঁচেছিলে সেই ভয়ের কারণ ধ্বংস হয়েছে। আজ থেকে তুমি, তোমার পরিবার নির্ভয়ে বাঁচবে। সত্যি বলছেন বাবু? আপনার এই উপকার আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবু, কোনোদিন শোধ করতে পারবো না। সব কথা বিস্তারিত ওকে বললাম। তারপর প্যান্টের পকেট থেকে শিশিটা বের করে ওর হাতে দিয়ে বললাম, বুড়ি এই শিশিটা দেখিয়ে আমাকে বলেছিল এতে তোমার মেয়ের আয়ু বন্দি আছে। এটা নিয়ে কিভাবে কি করতে হবে আমি কিছু জানি না। তুমি ভালো কারো সঙ্গে পরামর্শ করে দেখতে পারো। তবে আমার মনে হয় এটাকে যদি যত্ন করে সবার নাগালের আড়ালে তুমি রেখে দিতে পারো সেক্ষেত্রে তোমার মেয়ের আর কোনো ক্ষতি হবে না। আমাদের এই কথোপকথনের মাঝে ওর বউ এসে দাঁড়িয়েছে ওর পাশে। কথা শেষে মাথা নিচু করে বলল, আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন। এই গরিবের বাড়িতে একবেলা থেকে যান না, আমাদের পরাণটা একটু শান্তি পাবে। ওর কথায় এমন মায়া আর আকুতি ছিল যে ফেরার পরিকল্পনা বাদ দিয়ে ওদের ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরব স্থির করলাম। একটা বেলা ছিলাম তারকের বাড়িতে। সে যে কি যত্ন আত্মি সে কথা আর কি বলবো। তারকের ছোট্ট মেয়েটা ফুটফুটে চাঁদের টুকরো যেন। তারকের সঙ্গে আশেপাশে একটু ঘুরেও দেখলাম। একবার গেলাম শিবুনাথের বাড়ির সামনে। ওখানে গিয়ে আমার বুকের ভিতরটা চিনচিন করে উঠেছিল। বন্ধু আমার চলে গিয়েও বন্ধুকে ভোলেনি, বিপদে পাশে এসে দাঁড়িয়েছে।
আমার চোখ ভিজে উঠেছিল। ওখান থেকে ফিরে স্নান সেরে খাওয়া দাওয়া করে যখন তারকের রিকশায় চেপে স্টেশনের পথে রওনা হলাম, তখন প্রায় দুপুর 3টে বাজে। ট্রেনে ওঠার আগে তারক আবার প্রণাম করল। দেখলাম ওর চোখের কোণে জল। তারপর আর কি, বাড়িতে ফিরতে ফিরতে রাত 12টা বেজেছিল সেদিন। এই পর্যন্ত বলে বিষ্ণুদা থামল। ঘড়ির কাঁটা তখন 10টা ছুঁই ছুঁই। পল্লব বলল, ও নতুন বছরে নতুন গল্প, একেবারে জমে ক্ষীর। পল্লব, ওই মানে বিষ্ণুদার নতুন অভিজ্ঞতা। এই অনেক রাত হয়েছে, চল উঠে পড়ি। এই তার আগে আমার একটা কথা আছে। ভুলভাল কিছু যদি না হয় তাহলে বলতে পারিস। না না, একদম ভুলভাল কিছু নয়, একেবারে ঠিকঠাক কিছু। বলছিলাম যে নতুন বছর সবে শুরু হয়েছে, তা আমরা 4 জন মিলে কোথাও একটা ঘুরতে গেলে হয় না? কোথায় যাবি? বিষ্ণুদা বলুক, যতই হোক সিনিয়র মানুষ। তা কেমন জায়গায় যেতে চাইছিস? কোনো ট্যুরিস্ট স্পট নয়, একটা কোনো গ্রাম যেখানে নিরিবিলি প্রকৃতির পুরো আমেজটা পাওয়া যাবে, এই রকম। বেশ, তবে কাছাকাছির মধ্যে গোপালনগর চল। আমার এক মামার বাড়ি আছে, থাকার কোনো সমস্যা হবে না, তবে রান্না বান্না নিজেরা করতে হবে। সে ঠিক আছে, আমরা জোগাড় করে দেব, তুমি শুধু বলে বলে দেবে। তাহলে কবে যাওয়া হচ্ছে? সামনের রবিবার। তবে একটা সমস্যা আছে, ভয় পাবি না তো পল্লব? ভয়? কিসের ভয়? ওই বাড়িটা মামা খুব কম দামে কিনেছিল। আমি যতটুকু শুনেছি, আগে যে মালিক ছিল তার স্ত্রী গায়ে আগুন দিয়ে ওই বাড়ির একটা ঘরে আত্মহত্যা করেছিল। তারপর থেকে বাড়িটার বদনাম শোনা যায়। মামার কাছেও শুনেছি রাতে থাকলে নাকি কি সব শব্দ শোনা যায়। তা এমন একটা বাড়িতে থাকতে ভয় পাবি না তো? দেখলাম পল্লবের মুখটা শুকিয়ে আমের আঁটি হয়ে গেছে। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের 14 গল্প ভুবনপুরের ভুতুড়ে রাত। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, অর্ণব এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।